নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভূগোল মডেল প্রশ্ন সেট 1। এই ভিডিওতে আমি নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর সেট নম্বর 1-এর 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর দেখাবো হচ্ছে সেরা ছাত্রদের, অর্থাৎ মাধ্যমিকে সেরা যারা হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম, কারণ তোমরা এখন নবম শ্রেণীতে আর পরে দশম শ্রেণীতে ওই মাধ্যমিক পরীক্ষা দেবে, কাজেই তাদের গল্প শুনলেও তোমরা বুঝতে পারবা কীরকম পড়তে হবে, কারণ তারা কিভাবে পড়েছে এবং কীরকম রেজাল্ট হয়েছে, কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছে সামগ্রিক। এবং তারা তোমাদের জন্য যারা ভবিষ্যতে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিছু টিপস রেখে গেছে। এরকম সমস্ত প্রশ্ন তাদের কথাবার্তা নিয়ে আলোচনা করব এবং সমস্ত প্রশ্নের উত্তরও বিশ্লেষণ করব। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর এটা হচ্ছে, এই যে প্রশ্নটি আমি দেখাবো সেটা হচ্ছে একটা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের প্রশ্ন এটা, ঠিক আছে। এখানে টোটাল 1 2 3 করে টোটাল প্রশ্ন আছে 6 দাগ নম্বর পর্যন্ত, এবং এই প্রশ্নে কিন্তু তোমাদের একটা প্রশ্ন এখন থেকে ভালো করে শিখতে হবে। সেই প্রশ্নটা হচ্ছে কি, সেই প্রশ্নটা আমি যদি একটু ভালো করে দেখি, যে সেই প্রশ্নটা হচ্ছে তোমার গ্রাফ, ম্যাপে বিভিন্ন স্থানাঙ্ক করা। যাই হোক, ওটা আমরা যখন পড়াবো তখন বিশ্লেষণ করব। এখন আমি দেখাবো সরাসরি মাধ্যমিকে প্রথম হয়েছে 2025 সনে। কে বলো তো, তোমরা বলতে পারো কিনা? 2025 সনে আদৃত সরকার, তার মোট প্রাপ্ত নম্বর 696, অর্থাৎ 700 মার্কের মধ্যে সে 696 নম্বর পেয়েছে, মাধ্যমিকে শীর্ষস্থান অধিকার করে। কেমন লাগছে তার? এই কথার জবাবে সে বলছে, পরীক্ষা ভালো করবো এটা জানতাম, ভেবেছিলাম যে প্রথমে থাকবো, তবে রাজ্যে প্রথম হব। প্রথমে থাকবো মানে 1 থেকে 20-র মধ্যে যে কোনো একটা পজিশন হবে, কিন্তু রাজ্যেই প্রথম হবে এটা সে ভাবেনি। রেজাল্টটা দেখে চোখে জল এসে গিয়েছিল। সারা বছর যা পরিশ্রম করেছি আজ তার ফল পেয়েছি। বাধা ধরার সময় রুটিন ছিল না, তবে প্রতিদিনই পড়ছি, যতটুকু ইচ্ছে করতো নিয়মিত পড়াশোনা চালিয়ে গেছি। বাবা মা দিদি শিক্ষকরা সব সময় পাশে ছিল, সবার অবদান রয়েছে। মেডিকেল নিয়েই পড়াশোনা করব আগামী দিনে। গান সিনেমা থেকে সাহিত্যের প্রতি ঝোঁক বেশি আমার। পরীক্ষার আগে 8 থেকে 10 ঘন্টা টানা পড়তাম। আগামী দিনে পরীক্ষার্থীদের জন্য আদৃত জানালো বেশ কিছু টিপস। সে বলে, বাধা ধরা সময় মেপে পড়াশোনা করার থেকে নিজের ইচ্ছে রাখতে হবে, বছরের প্রথম থেকেই মন দিয়ে পড়াশোনা করে যেতে হবে। এরপরে 2024 সনে যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে চন্দ্রচূড়ের টোটাল রেজাল্ট হচ্ছে 700 মার্কের মধ্যে 693। তার মধ্যে 3টি সাবজেক্ট আছে, 100-তে 100 পেয়েছে, অঙ্ক, জীবনবিজ্ঞান এবং ভূগোল। আমরা যেটা আজকে ভূগোল নিয়ে আলোচনা করব। 100-র মধ্যে, এবং বাকিগুলো ইংরেজি, যেমন তার বাংলাতে 99 নম্বর পেয়েছে, আর ভৌতবিজ্ঞানে 97, ইতিহাসে 98। এরপরে বলবো, এটা হচ্ছে দেবদত্তা মাঝি 2023 সালে ফার্স্ট হয়েছে। তার প্রাপ্ত নম্বর হচ্ছে 697, অর্থাৎ 3 মার্ক কম পেয়েছে। আর টোটাল 60 সাবজেক্টের মধ্যে 5 সাবজেক্টেই কিন্তু 100-তে 100 পেয়েছে। আর এখানে প্রথম ভাষা, দ্যাট মিনস বাংলা এবং ইতিহাসে, এই দুটো 100-র মধ্যে একটা 98, একটা 99 পেয়েছে। আমি কেন এইগুলি দেখিয়েছি, আসলে তোমরাও যদি এখন ভালো করে চেষ্টা করো তাহলে তোমরাও হয়তো ওই রকম একটা রেজাল্ট করতে পারবে। যাই হোক, তোমাদের সবার পরীক্ষার আগাম একটা প্রিপারেশন ভালো হোক, সেই শুভকামনা রইল। আর সরাসরি এখন আমরা এই প্রশ্ন দেখব। এই প্রশ্নের কিন্তু প্রতিটা প্রশ্ন আমি বিশ্লেষণ করব, দেখবে তোমরা এমনিতেই প্রশ্নের ভিডিওটা দেখলে অনেক কিছুই তোমার মনে থাকবে। কাজেই না টেনে, স্কিপ না করে পুরোপুরি দেখলেই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। তো এখানে বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করো, সঠিক জোটটি নির্বাচন করো। এখানে কি আছে? এখানে সঠিক জোড়াটি নির্বাচন করতে বলেছে 1 নম্বর। এভাবে করে আমরা সমস্ত প্রশ্ন দেখিয়ে আসছি, এবার উত্তর দেবো। সঠিক জোড়াটি মানে চাঁদ বৃহত্তম গ্রহ, এটি কিনা, বিমান চলে না, জিপিএস, এরকম করে বেডফোর্ড লেভেল পরীক্ষা। তাহলে আমরা যদি উত্তরটা দেখি, আসলে এখানে সঠিক বিকল্প চাঁদ কৃত্রিম উপগ্রহ, এটা ভুল। চাঁদ হলো প্রাকৃতিক উপগ্রহ, ন্যাচারাল স্যাটেলাইট, কৃত্রিম নয়। নীলকমল হলো জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, আমেরিকার স্যাটেলাইট ব্যবস্থা। নীলকমল জিপিএস ভারতের নয়। এরপরে বেডফোর্ড লেভেল পরীক্ষা, ওয়ালেস, সঠিক, অর্থাৎ এটাই সঠিক, কারণ অ্যালফার্ড রাসেল ওয়ালেস বেডফোর্ড
লেভেল পরীক্ষা করেছেন, এই পরীক্ষায় প্রমাণিত হয় যে পৃথিবী গোলাকার, পৃথিবী নিরক্ষ অঞ্চল সমান চাপ, এটাও ভুল, অর্থাৎ ডি নম্বর ভুল। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি সি নম্বর। তাহলে আমরা যদি এখানে প্রশ্নে দেখি তাহলে সি নম্বরে উত্তর আমরা দিয়ে দেব। এরপরে সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ কত? তো সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ যদি বলি, ধ্রুবতারা, ধ্রুবতারা বা অল্টিটিউড অফ পোলার স্টার, অল্টিটিউড সেই স্থানে অক্ষাংশ, অর্থাৎ যে স্থানে যত ডিগ্রি অক্ষাংশ ধ্রুবতারার উন্নতি কোণও তত ডিগ্রি। এখন বিকল্পগুলি দেখি, যেমন 0 ডিগ্রি ভুল, উন্নতি কোণ নিরক্ষরেখায় সুমেরু বিন্দুতে নয়, 23.5 ডিগ্রি ভুল, এটা পৃথিবীর অক্ষে হেলানো মান, ধ্রুবতারার উন্নতি কোণের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই। তো 66.5 ডিগ্রি, এটাও ভুল, এটা আর্কিটিক বৃত্তের অক্ষাংশ, সুমেরু বিন্দুতে অক্ষাংশ 90 ডিগ্রি, এটা সঠিক, সুমেরু বিন্দু অর্থাৎ 90 ডিগ্রি উত্তর অক্ষাংশে, তাই ধ্রুবতার উন্নতি কোণ 90 ডিগ্রি। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে যাব, তবে এটার আমরা দেব উত্তর সরাসরি 90 ডিগ্রি। আমরা উত্তরটা দিয়ে দিই এখানে, উত্তরটা হচ্ছে 90 ডিগ্রি। এরপরে প্রশ্ন, সূর্যের উত্তরায়ণ শুরু হয়, সূর্যের উত্তরায়ণ শুরু হয় কবে? আমরা যদি একটু ভালো করে দেখি, সূর্যের উত্তরায়ণ 21শে জুন শুরু হয়, 21শে জুন গ্রীষ্ম অয়নান্ত, এই দিন থেকে সূর্যের উত্তর দিককে সরতে শুরু করে, একেই বলা হয় উত্তরায়ণ। তাহলে 21শে জুন, 21শে জুন মানে বি নম্বরে আছে, তাহলে আমরা উত্তর দিয়ে দেবো 21শে জুন, অর্থাৎ বি নম্বর মানে এইটা। উত্তর গোলার্ধে আবর্তনের দিক, উত্তর গোলার্ধে আবর্তনের দিক কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, পৃথিবী নিজ অক্ষের পশ্চিম থেকে পূর্বে ঘুরে উত্তর গোলার্ধে একটি ঘড়ির কাঁটার বিপরীত দিকের মতো দেখা যায়, তাই উত্তর হবে বি নম্বর, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিক। তাহলে আমরা এখানে উত্তর অনায়াসে ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক। এরপরে প্রশ্ন, সাগর সম্রাট রয়েছে, আচ্ছা আমরা যদি বিশ্লেষণ দেখি, বিকল্প, প্রথমে ধারণাটা পরিষ্কার করি, সাগর সম্রাটটা কি আসলে? বলতে বোঝানো হয় যে মহাসাগরের বৃহৎ ঘূর্ণায়মান স্রোত বা জাইর, যা সমুদ্রের বিস্তৃত অঞ্চল দেখা যায়। এখন বিকল্পগুলি, বাসিন ক্ষেত্র, এটা সঠিক, বাসিন হচ্ছে মহাসাগরের বিস্তৃত অববাহিকা অঞ্চল, সাগর সম্রাট বা বৃহৎ সমুদ্র স্রোত মহাসাগর ও বাসিনেই গঠিত হয়। এরপর মণ্ডল ক্ষেত্র, বাকিগুলি ভুল, কাজে এগুলি আমি আর ডিটেলস বিশ্লেষণ করলাম না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। এরপরে তাহলে বাসিন ক্ষেত্র, অর্থাৎ আমাদের এ নম্বর উত্তর সঠিক। তাহলে আমরা এ নম্বর উত্তর দিতে গেলে এইটা এ নম্বর। এবার কয়লার একটি উপজাত দ্রব্য, কেরোসিন, পেট্রোল, আলকাতরা, প্যারাফিন। তাহলে আমরা যদি কয়লার একটি উপজাত দ্রব্য বলি, প্রথমে উপজাত দ্রব্য কোনো প্রধান দ্রব্য উৎপাদনের সময় যে অতিরিক্ত পদার্থ পাওয়া যায় সেটাই উপজাত দ্রব্য। যেমন কয়লা প্রক্রিয়াজাত করলে বৃহত্তর ডিস্টিলেশন, কোক উৎপাদনের সময় কিছু উপজাত পাওয়া যায়। এখন বিকল্পগুলি দেখি, কেরোসিন, এটা ভুল, কেরোসিন পাওয়া যায় খনিজ তেলে, পেট্রোলিয়াম থেকে, কয়লা উপজাত নয়। পেট্রোল ভুল। তারপর পেট্রোল ও পেট্রোলিয়ামজাত দ্রব্য কয়লার সঙ্গে সম্পর্ক নেই। আলকাতরা, এটা সঠিক, কয়লা থেকে কোক উৎপাদনের সময় আলকাতরা পাওয়া যায়, এটি একটি গুরুত্বপূর্ণ কয়লা উপজাত দ্রব্য। রং, রাস্তা, ঔষধ, ন্যাপথলিন তৈরিতে ব্যবহৃত হয়। প্যারাফিন মোম সাধারণত পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়, কাজেই আমাদের সঠিক উত্তর আলকাতরা। তাহলে আমরা এখানে আলকাতরার উত্তর দিয়ে দেবো, অর্থাৎ আমার সি নম্বর উত্তর আলকাতরা। এবার আমরা পরের প্রশ্ন দেখব, একটি জাতীয় সম্পদের উদাহরণ কোনটি? একটি জাতীয় সম্পদের উদাহরণ যদি বলি, এটা হচ্ছে বায়ুমণ্ডল, তার মানে বি নম্বর উত্তর আমরা বায়ুমণ্ডল দিয়ে দেবো। জাতীয় সম্পদ মানে যেগুলো সমগ্র দেশের মানুষের জন্য, বায়ুমণ্ডল সবার জন্য উন্মুক্ত, খনি, জমি, ব্যক্তিগত বা সরকারি হতে পারে। যাই হোক, এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, নিচের বিবৃতিগুলো সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। একটি টারশিয়ারি যুগের কয়লা ক্ষেত্র হলো দামোদর উপত্যকা, এরকম একটা দিয়েছে, আর পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, এই ধারণা হলো জিওট। আমরা একটু ভালো করে দেখি, তাহলে একটি টারশিয়ারি যুগের কয়লা ক্ষেত্র হলো দামোদর উপত্যকা, এটা কি দামোদর উপত্যকা কয়লা ক্ষেত্র ঝরিয়া, রানীগঞ্জ, বোক, এগুলি গঠিত হয় গাডওয়ানা যুগে। টারশিয়ারি যুগের কয়লা ক্ষেত্র মূলত পাওয়া যায় আসাম, মেঘালয়, কাশ্মীর, তাই দামোদর উপত্যকা টারশিয়ারি যুগে নয়, এটি গান্ডোয়ানা যুগের, কাজে উত্তরটা ভুল, অর্থাৎ 1 নম্বর উত্তরটা ভুল। তাইলে আমরা এখানে ক্রস দেবো যাতে এটা ভুল বুঝাইতে পারি। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, এই ধারণা হলো জিওট। তাহলে আমরা যদি বলি এটা কি হবে, জিওট শব্দের অর্থ পৃথিবীর মতোই আকৃতি, অর্থাৎ এটা সঠিক, পৃথিবীর পুরোপুরি গোল নয়, কিছুটা চ্যাপ্টারে পৃথিবী প্রকৃত আকৃতিকে জিওট আকৃতি বলা হয়। কাজে আমরা পরের যে অপশনটা সেটাকে টিক মারবো যে এটা ঠিক আর কি, ঠিক আছে। আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে ঠিক। এরপরে প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। বহু ব্যবহারের কারণে কয়লাকে ড্যাশ বলা হয়, 366 ডিগ্রি দিনের বছরকে ড্যাশ বলে, পৃথিবী নিরক্ষরেখার ব্যাস মেরু ব্যাস অপেক্ষা ড্যাশ কিলোমিটার বেশি। একটু যদি ভালো করে দেখি, বহু ব্যবহারের কারণে কয়লাকে ড্যাশ বলা হয়, কালো সোনা বলা হয়। কয়লা শক্তি উৎপাদন, শিল্প, বিদ্যুৎ ইত্যাদিতে বহুল ব্যবহৃত, অর্থনৈতিক গুরুত্ব বেশি হয়, একে কালো সোনা বলা হয়। এরপরের প্রশ্ন কি বলেছে, এরপরের
366 দিনে বছরকে কি বলে? এটা অধিবর্ষ বা লিপ ইয়ার বলে ইংরেজিতে। সাধারণ বছর 365, কিন্তু প্রতি 4 বছর একবার 366 দিন হয়, অর্থাৎ এটা লিপ ইয়ার হয়। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে একে বলে অধিবর্ষ। বাংলায় ইংরেজিতে অধিবর্ষ, বাংলায় অধিবর্ষ, ইংরেজিতে লিপ ইয়ার। এরপরের প্রশ্ন, পৃথিবী নিরক্ষরেখার ব্যাস মেরু ব্যাস অপেক্ষা ড্যাশ বেশি? পৃথিবী নিরক্ষরেখার ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 43 কিলোমিটার বেশি। নিরক্ষর ব্যাস 12,756 কিলোমিটার, মেরু ব্যাস 12,713 কিলোমিটার। এটা বিয়োগ করলে হয় 43 কিলোমিটার। তাহলে আমরা 43 কিলোমিটার লিখে দেবো। এরপর 6 নম্বরের প্রশ্ন, পৃথিবীর তুলনায় আকৃতিতে বড় এরকম একটি গ্রহের নাম কি? পৃথিবীর তুলনায় আকৃতিতে বড় এরকম গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। বিশেষ বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, ব্যাস ও আয়তন পৃথিবীর তুলনায় অনেক বেশি, তাই পৃথিবীর তুলনায় কিন্তু বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। আমরা কিন্তু শুধু বৃহস্পতি লিখব, আমি একটু ডিটেলস দেখিয়েছি। এরপরের প্রশ্ন, অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত থাকে? অপসূর অবস্থানে পৃথিবী থেকে প্রায় 15,21,00,000 কিলোমিটার, দ্যাট মিনস 152 বিলিয়ন কিলোমিটার, মিলিয়ন যেটা আর কি। অপসূর পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে, সাধারণত 4 জুলাই অবস্থা ঘটে, তখন দূরত্ব হয় প্রায় 152 মিলিয়ন কিলোমিটার। অর্থাৎ আমি একটু ডিটেলস দিচ্ছি যে আসলে এটা থেকে আরও ইনফরমেশন আসলে যেন পরীক্ষায় অ্যান্সার করতে পারো। এরপরের প্রশ্ন হচ্ছে, বিশ্বের বৃহত্তম সৌর পুষ্করণী কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম সৌর পুষ্করণী হলো লবণাক্ত জলভরা পুকুর, যেখানে সূর্যের তাপ সঞ্চিত হয়। পাঠ্যবই অনুযায়ী বিশ্বের বৃহত্তম সৌর পুষ্করণী অবস্থিত ভুজ, কচ্ছ জেলা, গুজরাট রাজ্যে, ভারত। ঠিক আছে, আর ভুজ, গুজরাট, কচ্ছ জেলা, ভারত। লার্জেস্ট সোলার পয়েন্ট ভুজ, গুজরাট। এই লাইনটি মনে রাখলে 1 নম্বর নিশ্চিত। এরপরের প্রশ্ন কি হচ্ছে, আমার এক এক করে যদি বলি, মহাকাশচারী পৃথিবীকে নীল গ্রহ বলেছেন কেন? আমরা এবার 3 নম্বরের প্রশ্ন দেখব। এটা হচ্ছে, মহাকাশচারীরা পৃথিবীকে নীল গ্রহ বলছেন কারণ পৃথিবীর প্রায় 71% অংশ জলভাগ অবস্থিত। সমুদ্র, সাগর ও মহাসাগরের জল নীল রঙের প্রতিফলন দেখা দেয়। মহাকাশ থেকে দেখলে পৃথিবীকে নীল রঙের একটি গোলক মনে হয়, তাই মহাকাশচারী পৃথিবীকে নীল গ্রহ বলেছেন। এরপরের প্রশ্ন, বুধ বা শুক্র গ্রহ বসবাসযোগ্য নয় কেন? বুধ বা শুক্র গ্রহে মানুষের বসবাস সম্ভব নয়, কারণ বুধ গ্রহ বায়ুমণ্ডল প্রায় নেই, দিনে প্রচণ্ড গরম, রাতে প্রচণ্ড ঠান্ডা, জল ও অক্সিজেন নেই। শুক্র গ্রহ অত্যন্ত ঘন কার্বন ডাইঅক্সাইড, বায়ুমণ্ডল তাপমাত্রা খুব বেশি, 400 ডিগ্রি সেলসিয়াস, অক্সিজেন ও জল নেই। এই কারণে বুধ এবং শুক্র গ্রহ বসবাসযোগ্য নয়। তারপর সম্পদের 2টি বৈশিষ্ট্য লেখো। সম্পদের 2টি প্রধান বৈশিষ্ট্য। উপযোগিতা, সম্পদ মানুষের প্রয়োজন মেটায়। মূল্য, সম্পদের অর্থনৈতিক বা সামাজিক মূল্য থাকে, উদাহরণ জল, কয়লা, বন, খনিজ ইত্যাদি। কয়লার 2টি ব্যবহার লেখো। কয়লার 2টি ব্যবহার হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনে তাপ উৎপাদনের কেন্দ্র কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। লৌহ ও ইস্পাত শিল্প, কোক তৈরি করে লোহা গলাতে ব্যবহৃত। এছাড়া রেল ইঞ্জিন, ইটভাটা, সিমেন্ট শিল্পেরও ব্যবহার হয়। এরপরের প্রশ্ন, সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে? পৃথিবীর পরিক্রমণের ফলে সূর্যকে বছরে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন অক্ষাংশে অবস্থান করতে দেখা যায়। এই ঘটনাকে সূর্যের আপাত বার্ষিক গতি বলে। প্রকৃতপক্ষে সূর্য নড়ে না, পৃথিবীর পরিক্রমণ অক্ষের হেলানোর কারণে এমন দেখা যায়। এরপরের প্রশ্ন, তোমার মরুজ্যোতি কাকে? মেরুজ্যোতি মেরু অঞ্চলে আকাশে রাতের বেলায় রঙিন আলোকছটা দেখা যায়। এই প্রাকৃতিক আলোক ঘটনার নাম মরুজ্যোতি। অতিরিক্ত তথ্য যদি আমি বলি, অরোরা যেটাকে বলে, উত্তর মেরুতে অরোরা বোরিয়ালিস এবং দক্ষিণে অরোরা অস্ট্রেলিয়ালিস। ঠিক আছে, এই সূর্য থেকে নির্গত চার্জিত কণার কারণে ঘটে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, 4 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হলো বিকল্প প্রশ্ন লক্ষণীয়। উদাহরণসহ ক্ষয়িষ্ণুতার তারতম্য অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ করো। আমরা যদি বলি ক্ষয়িষ্ণুতার তারতম্য অনুযায়ী সম্পদকে ক্ষয়তার ভিত্তিতে 2 ভাগে ভাগ করা যায়। একটা ক্ষয়শীল সম্পদ, যে সম্পদ একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যেতে পারে, উদাহরণ কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। অক্ষয়শীল সম্পদ, যে সম্পদ ব্যবহারে শেষ হয় না বা সহজে পুনরুদ্ধারযোগ্য, উদাহরণ যেমন সূর্যালোক, বায়ু, জোয়ার ভাটা, শক্তি ইত্যাদি। এরপরের প্রশ্ন বলছে আকরিক লোহার শ্রেণীবিভাগ। আগে যেমন আকরিক, হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট, সিরারাইট। এর প্রতিটি লোহার পরিমাণ 60 থেকে 70%, 70%, 35 থেকে 40 এবং 30 থেকে 35%। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হয়ে গেল, আকরিক লোহার শ্রেণীবিভাগও হয়ে গেল। এরপরে আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে 3টি পার্থক্য লেখো। ভূপৃষ্ঠ দিনরাত দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয় কেন? তাহলে আমরা যদি বলি আবর্তন ও পরিক্রমণ গতি, 3টি অর্থ, বিষয় হচ্ছে অর্থ, নিজের অক্ষে ঘোরা এবং সূর্যের চারিদিকে ঘোরা। সময় 24 ঘন্টা আবর্তন এবং 365 দিন 6 ঘন্টা। ফল, দিন ও রাত
এবং এখানে পরিক্রমণে ঋতু পরিবর্তন হয়। ভূপৃষ্ঠে দিনরাত্রির দৈর্ঘ্যবৃদ্ধি দিনরাত্রির দৈর্ঘ্যবৃদ্ধি হ্রাসের কারণ হচ্ছে পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি হেলে আছে। পৃথিবীর পরিক্রমণ গতি সূর্যের লম্বা রশ্মির অবস্থান পরিবর্তন, এর জন্য একে ঋতুতে দিন বড় এবং ছোট হয়। এরপর আমরা যদি বলি এরাটোস্থেনিয়াস পৃথিবীর পরিধি নির্ণয় সম্পর্কিত যে কথাগুলি বলেছে সেটা যদি এই যে 3 নম্বরের প্রশ্ন, পরিধি নির্ণয় সম্পর্কিত কী জানো এবং পৃথিবীর আকৃতি নিখুঁত গোল হয় না কেন? আমরা যদি একটু দেখি এরাটোস্থেনিস, হ্যাঁ, এরাটোস্থেনিসের পরিমাপ গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস দুটি স্থান যেমন সাইনে বা আলেকজান্দ্রিয়া ছায়ার কোণের পার্থক্য দেখে পৃথিবীর পরিধি নির্ণয় করেন 40,000 কিলোমিটার, আধুনিক মানের সঙ্গে প্রায় সঠিক। এবং পৃথিবীর আকৃতি নিখুঁত গোল নয় কেন? পৃথিবীর আবর্তন গতি নিরক্ষ অঞ্চলে স্ফীত এবং মেরু অঞ্চলে চাপা আকৃতির, তাই পৃথিবীর আকৃতি জিওট। এরপরের প্রশ্ন যদি দেখি 5 নম্বর, নিচের যে কোনো একটি পৃথিবীর আকৃতি নিখুঁত গোল নয় কেন ব্যাখ্যা করো। আমাদের যদি এটা দেখি, এটা কিন্তু আমাদের আছে হলো 4-এর এই অথবা যেটা, হ্যাঁ, তাহলে এটা যদি আমি ভালো করে দেখি, পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোল নয়, তো বলছি পৃথিবীর আবর্তন গতি মেরু অঞ্চলে চাপা আকৃতি নিরক্ষ। এটা যদি ভালো করে পৃথিবীর নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, এই আবর্তনের ফলে নিরক্ষ অঞ্চলে কেন্দ্রাতিক বল বেশি কাজ করে, যার ফলে নিরক্ষ অঞ্চলে স্ফীত করে। মেরু অঞ্চলে চাপা আকৃতি আবর্তনের প্রভাবে মেরু অঞ্চল কেন্দ্রাতিক বল কম হয়, সেখানে পৃথিবী কিছুটা চ্যাপ্টা হয়ে যায়। নিরক্ষ মেরু ব্যাসের পার্থক্য 12,756 কিলোমিটার, মেরু ব্যাস এত, তাহলে পার্থক্য 43 কিলোমিটার। অভ্যন্তরীণ ভর বন্টনের অসমতা, পৃথিবী অভ্যন্তরে শিলা, ধাতু ও তরলের ভর সমানভাবে বন্টিত নয় বলে আকৃতি তাকেও অনিয়মিত হয়। মধ্য আকর্ষণ শক্তির তারতম্য ভিন্ন ভিন্ন স্থানে মধ্য আকর্ষণ শক্তির পার্থক্যের জন্য পৃথিবীর আকৃতি নিখুঁত গোল হতে পারেনি। হ্যাঁ, এরপরে আমরা যদি পরের প্রশ্ন যাই, পরের প্রশ্ন যদি পৃথিবীর আবর্তন ও পরিক্রমণের ফলাফল আলোচনা করো। অর্থাৎ এখানে প্রশ্ন হচ্ছে আবর্তন গতির ফলাফল। আমরা আবর্তন এবং পরিক্রমণ দুটোই, যেটা এক কথাই, তাহলে পৃথিবীর দুটো প্রধান গতি হলো আবর্তন ও পরিক্রমণ। এই দুটির গতির ফলে নিচে আলোচনা। আবর্তনের ফলাফল দিন ও রাত্রির সৃষ্টি হয়, সময় নির্ণয় হয়, আবর্তনের ফলে স্থানীয় সময় মান নির্ধারিত হয়। 3 নম্বর, বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়, কোরিওলিস প্রভাব, বায়ু সমুদ্রের দিক পরিবর্তিত হয়। পরিক্রমণের ফলাফল ঋতু পরিবর্তন, পৃথিবীর অক্ষে হেলে থাকা পরিক্রমণের ফলে বিভিন্ন ঋতু সৃষ্টি হয়, দিন রাত্রির দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস ঘটে, অধিবর্ষের সৃষ্টি হয় 365 দিন 6 ঘন্টা, প্রতি 4 বছর 1 দিন বেশি, অধিবর্ষ উপসংহার। পৃথিবী আবর্তন ও পরিক্রমণ মানুষের দৈনন্দিন জীবন, প্রাকৃতিক পরিবেশ গভীরভাবে প্রভাব ফেলে। এই যে পৃথিবীর আকৃতি আমি ছবি দেখাচ্ছি, 12,756 কিলোমিটার ডায়ামিটার দেখানো হচ্ছে। এরপরে তোমার জিওট, পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ, যে বাকি যে অপশনগুলি আছে সেটাও এখান থেকে ছবিটা দেখে বুঝে নাও, যে পুরো পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির যে রোটেশন, এক্সিস, উইন্টার, নর্দার্ন, এরকম করে বেশ কিছু আছে, তোমরা ভালো করে বুঝে নেবে। এরপরের প্রশ্ন যদি আমি যাই, পরের প্রশ্ন হচ্ছে কি, জিমারম্যানের মতে সম্পদ কি? সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কী? তো জিমারম্যানের মতে যদি বলি, রিসোর্স ইজ নট এ থিং, ইট ইজ এ ফাংশন। অর্থাৎ সম্পদ কোনো বস্তু নয়, বরং মানুষের প্রয়োজন মেটানোর জন্য সেই বস্তুর ব্যবহারযোগ্যতাই সম্পদ। বিস্তারিত, কোনো বস্তু নিজে নিজে সম্পদ নয়, মানুষ যখন তার জ্ঞান, প্রযুক্তি এবং প্রয়োজনের মাধ্যমে কোনো বস্তুকে ব্যবহার করে তখনই তা সম্পদে পরিণত হয়। কয়লা আগে যারা অজানা ছিল, সম্পদ ছিল না, প্রযুক্তির উন্নতির পর শক্তির উৎস সম্পদ। তাই জিমারম্যান বলছেন সম্পদ মানুষের সঙ্গে সম্পর্কিত। সম্পদ সংগ্রহের প্রয়োজনীয়তা কি? এটা আর একটা পার্ট ছিল। মানুষের জীবন ধারণ ও সভ্যতার বিকাশের জন্য সম্পদ সংগ্রহ অত্যন্ত প্রয়োজনীয়। প্রয়োজনীয়তাগুলো জীবন ধারণের জন্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান সবই সম্পদের মাধ্যমে পাওয়া যায়। অর্থনৈতিক উন্নতির জন্য শিল্প, কৃষি, পরিবহন গড়ে ওঠা সম্পদের উপর নির্ভর করে। শক্তি ও প্রযুক্তির বিকাশ, কয়লা, তেল, বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন অসম্ভব। কর্মসংস্থানের জন্য সম্পদ সংগ্রহ ও ব্যবহারের ফলে কর্মসংস্থানের সৃষ্টি হয়। জাতীয় উন্নয়নের জন্য একটি দেশের সমৃদ্ধি তার সম্পদের সঠিক ব্যবহার উপর নির্ভরশীল। এরপর আমরা দেখব সর্বশেষ পরের প্রশ্ন, সেটা হচ্ছে কি, ভারতের রেখা মানচিত্র। আমরা যদি প্রশ্নটা একটু দেখে আসি, প্রশ্নটা তোমার কি হলো, ওই প্রশ্নটা তোমার এই যে, প্রদত্ত ভারতের রেখা মানচিত্র নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করা। যেমন ঝরিয়া কয়লাক্ষেত্র অঞ্চল, তারাপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ডিগবয় তৈল উত্তোলক, শিব সমুদ্রম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, দাল্লি রাজহার লৌহ উত্তোলক কেন্দ্র। আমরা যদি এগুলি একটু এক এক করে দেখিয়ে দেই, তাহলে প্রশ্নের উত্তরটা, এই যে দেখতে পাচ্ছি এখানে কি, ঝরিয়া কয়লাক্ষেত্র অঞ্চল, আমার এইটা হচ্ছে ঝরিয়া কয়লাক্ষেত্র অঞ্চল। এটা তোমার একটা গ্রাফ কি বলে ম্যাপ দেওয়া থাকবে, সেখানে তোমরা দেখে দেখে এবং নোটেশনগুলি দিয়ে পূর্ণাঙ্গ উত্তর দিবে। তারপর তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই যে এটা হচ্ছে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তারপরে 3 নম্বর, ডিগবয় তৈল উত্তোলক, এটা ডিগবয় তৈল উত্তোলক। অর্থাৎ এরকম তোমরা নোটেশন দিবে, যেমন কয়লা কেন্দ্র, এরকম করে প্রতিটার কিন্তু আলাদা আলাদা তোমার এই যে যেমন এই যে নোটেশনগুলি দিয়ে দেবে, যাতে
বুঝতে পারো। তারপর শিব সমুদ্রম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এটা শিব সমুদ্রম জলবিদ্যুৎ। এবার দাল্লি রাজহারা লৌহ উত্তোলক কেন্দ্র, এই যে 5 নম্বর যেটা। তো এরকম করে কিন্তু তোমরা দেখিয়ে দেবে। আমি যদি একটু বড় করে দেখিয়ে দিই, এই যে ঝরিয়া, তারপর দিগ্বয় তুল উত্তোলক কেন্দ্র, সমুদ্র সীমা, এভাবে কিন্তু তোমরা যদি দিতে পারো তাহলে একবার পূর্ণাঙ্গ নম্বরে পেয়ে যাবে। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক আয়োজন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা পুরো প্রশ্ন এবং তার উত্তর বিশ্লেষণে বুঝতে পারবে। আর পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।